আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞানের দ্বাদশ অধ্যায় প্রাথমিক জীবনে তড়িৎ নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আশা করছি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং কি তোমরা যখন এই ক্লাসটা দেখবে তোমরা বই নিয়ে বসবে, তোমাদের বিজ্ঞান বইটি সামনে নিয়ে বসবে, তাতে তোমাদের চিত্রগুলো বুঝতে সুবিধা হবে। আমি এখানে সবগুলো চিত্র আঁকার সেই জায়গাটা পাইনি, তাই তোমাদের কাছে অনুরোধ হলো তোমরা অবশ্যই বই নিয়ে বসবে। এখানে আমাদের অধ্যায়টার নাম হচ্ছে প্রাথমিক জীবনে তড়িৎ, কারেন্ট, বিদ্যুৎ, এগুলোর সাথে আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত এবং এই বিদ্যুৎটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি যদি না থাকে আমরা এক মিনিটও চলতে পারি না। এই মূলত বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ অথবা কারেন্ট বলতে কি, মূলত বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তোমাদের যে বাড়িতে যে বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে তার সকল কিছুর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় বলে তারা বিদ্যুতের সাহায্যে চলে। ফ্যান চলে, লাইট চলে, টিভি চলে। এখানে বিদ্যুতের আবিষ্কার অনেক অনেক বছর আগে হয়েছে, কিন্তু তার সুফল সবগুলোই আমরা এখন বর্তমানে ভোগ করতেছি। সেই তড়িৎটা কি এবং কি তড়িৎটা আমাদের জীবনে কিভাবে কাজ করে, কিভাবে আমাদেরকে সুযোগ সুবিধা দেয়, সেই সম্পর্কে আমরা মূলত এই অধ্যায়ে আলোচনা করব। তড়িৎ মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎটা হচ্ছে যে তড়িৎটা উৎপন্ন হয়ে পরিবাহী তার দ্বারা বিভিন্ন জায়গায় চলাচল করে, তাই এর নাম চলতড়িৎ। আর স্থির তড়িৎটা উৎপন্ন হওয়ার সাথে যে জায়গায় উৎপন্ন হয় সেই জায়গায় তড়িৎটা থেমে থাকে, তার চলাচলের জন্য কোনো ব্যবস্থা থাকে না। কিন্তু চলতড়িৎে পরিবাহী তার দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে অথবা অনেক দূরবর্তী জায়গায়ও তড়িতের চলাচল হয়। এখানে তোমাদের বইয়ে প্রথমত চলতড়িৎ দিয়ে তড়িৎ বর্তনীর প্রতীক সম্পর্কে আলোচনা করা হয়েছে। কারণ আমরা যদি একটা তড়িৎ বর্তনী আঁকতে যাই তাহলে তার জন্য আমাদের কিছু সাংকেতিক চিহ্নের প্রয়োজন হবে, যেই চিহ্নগুলো আমাদের জানতে হবে। এগুলোর জন্য ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনীর চিত্র বা নকশা আঁকার সুবিধার জন্য আমরা প্রত্যেকটি যন্ত্রের বা সংযোগের একটি প্রতীক চিহ্ন ব্যবহার করে থাকি। এখানে এরকম কিছু তড়িৎ বর্তনীর প্রতীক আছে, যেমন এটা যে কোষের চিহ্নটা হচ্ছে এই ধরনের। এরপরে আছে ব্যাটারি, পরিবাহী তার, সংযুক্ত তার, একমুখী সুইচ, দ্বিমুখী সুইচ, স্থির রোধ, পরিবর্তনশীল রোধ, এসি তড়িৎ উৎস, গ্যালভানোমিটার, অ্যামিটার, ভোল্টমিটার, আর একটা হচ্ছে ভূ-সংযোগ ধারক। এই সংক্ষেপগুলো তোমরা একটু মনে রাখবে, যেটা তোমাদের তড়িৎ বর্তনী আঁকার কাজে ব্যবহৃত হবে। এরপরে আসি আমরা ব্যাটারি। আমরা সবাই মোটামুটি ব্যাটারির সাথে পরিচিত। ব্যাটারি দিয়ে আমরা অনেক কিছু চালাই। আমরা সবাই দৈনন্দিন জীবনে টর্চ লাইট বা মোবাইল ফোনে ব্যাটারি সেল ব্যবহার করছি। সাধারণ কথাবার্তায় একটি সেলের জন্য ব্যাটারি শব্দটা ব্যবহার করা হলেও মূলত বিজ্ঞানের ভাষায় ব্যাটারি বলতে অনেকগুলো সেলের সমন্বয় বা অনেকগুলো কোষের সমন্বয়কে বোঝানো হয়। একটা ব্যাটারিতে অনেকগুলো কোষ একসাথে সংযুক্ত করা হয়। একটি তড়িৎ ব্যাটারি বলে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে ব্যাটারিটা হলো একাধিক তড়িৎ কোষের সমন্বয়। ব্যাটারি সেলে ব্যবহারের জন্য তড়িৎ শক্তিটা বা বিদ্যুৎ শক্তিটা জমা থাকে। সেই জমানো বিদ্যুৎ শক্তিটাই আমরা ব্যবহার করে যন্ত্রপাতিগুলো চালিয়ে থাকি। এখানে দেখো একটা ব্যাটারি সেল চিত্র আমি এঁকেছি, এটা তোমাদের বইতে আছে। ইলেকট্রোলাইট, ক্যাথোড এবং অ্যানোড। একটা ব্যাটারিতে সাধারণত এই তিনটি অংশই থাকে, ইলেকট্রোলাইট, ক্যাথোড এবং অ্যানোড।
ব্যাটারি সেলে রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড থেকে ইলেকট্রন ক্যাথোডে জমা হয়। অ্যানোড থেকে ইলেকট্রন সমূহ হয়ে ক্যাথোডে জমা হয়। এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য তৈরি হয়। এই অবস্থায় অ্যানোড এবং ক্যাথোডকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ক্যাথোডের ইলেকট্রনগুলো অ্যানোডে প্রবাহিত হয়। ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক বিদ্যুৎ প্রবাহ ধরে নেওয়া হয়। ইলেকট্রন প্রবাহের দিকটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বিপরীত দিক। আর যখনই প্রবাহটা আরম্ভ হয় তখনই ব্যাটারিটা ওই যন্ত্রটাকে চালিত করে। সাধারণত ব্যাটারি সেলের রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে খরচ হয়ে যাওয়ার পর সেটি অ্যানোড এবং ক্যাথোডে বিভব পার্থক্য সৃষ্টি করতে পারে না, ফলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। আমরা যে অস্থায়ী বা সাধারণত আমরা রিমোট কারের জন্য বা রিমোটের জন্য যে ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে কিছু তাদের ভিতরে কিছু রাসায়নিক পদার্থ নির্দিষ্ট পরিমাণে দেওয়া থাকে। ওই রাসায়নিক পদার্থগুলো বিক্রিয়া করে ইলেকট্রন উৎপন্ন হওয়া পর্যন্ত ওই ব্যাটারিগুলো যন্ত্রগুলোকে চালিত করতে পারে। যখনই এই রাসায়নিক পদার্থগুলো নিঃশেষ হয়ে যায় তখন তার থেকে আর ইলেকট্রন উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যায়। ইলেকট্রন যখনই উৎপন্ন হওয়া বন্ধ হবে তখন ওই ব্যাটারির কার্যক্ষমতা শেষ হয়ে যায়। তাই আমরা নতুন ব্যাটারি সংযোগ করতে হয়। আর আমরা মোবাইল ফোনে টেলিফোনে যে ব্যাটারি ব্যবহার করি সেগুলো বিদ্যুৎ প্রবাহ তৈরির ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পর নতুন করে চার্জ দিয়ে নেওয়া হয়। তখন ব্যাটারির রাসায়নিক পদার্থগুলো পুনরায় রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ তৈরি করার জন্য প্রস্তুত হয়। এবং মোটামুটি ব্যাটারির কার্যক্রমটা একটু ভালো করে দেখবে। এরপরে আসি আমরা ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী। আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ কিভাবে ব্যবহার করা হয় সেটি বোঝাতে হলে আমাদের ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী সম্পর্কে কিছু বিষয় জানতে হবে। যেমন সিরিজে ব্যাটারি সেল, এখানে আমি সিরিজে ব্যাটারি সেল এবং সমান্তরাল ব্যাটারি সেল এগুলোর চিত্র এঁকেছি। সিরিজে ব্যাটারি সেলে সিরিজে লাগানো হলে ব্যাটারির বিভব যোগ হয়, অর্থাৎ একটি ব্যাটারি সেলে 1.5 ভোল্ট যুক্ত হলে দুটি ব্যাটারি সেলে হবে যে 3 ভোল্ট, 1.5 প্লাস 1.5 3 ভোল্ট। এরপরে তিনটি ব্যাটারি সেলে হবে যে 1.5 প্লাস 1.5 প্লাস 1.5 অর্থাৎ 4.5 ভোল্ট পাওয়া সম্ভব। আর সমান্তরাল ব্যাটারি সেলে কয়েকটি সেল সমান্তরালভাবে লাগানো হলে তার বিভবের পরিবর্তন হয় না, কিন্তু বেশি বিদ্যুৎ প্রবাহ করতে পারে, কিংবা সার্কিটে বেশি সময় ধরে বিদ্যুৎ প্রবাহ করতে পারে। তোমার সিরিজে ব্যাটারি সেলগুলো প্রত্যেকটা ব্যাটারির বিভব পার্থক্য যোগ হবে, কিন্তু সমান্তরালে সেটি হবে না। সমান্তরালে বিদ্যুৎ প্রবাহটা বেশি হবে, কিন্তু প্রত্যেকটি ব্যাটারির বিভব পার্থক্য সেম থাকবে। ধরা যাক আমরা ব্যাটারি দিয়ে কয়েকটা বাল্ব জ্বালাতে চাই, সেটি আমরা দুইভাবে করতে পারব। আমাদের বাসা বাড়িতে এবং কি দোকানে বিভিন্ন জায়গায় বর্তনী সংযোগটা বিভিন্ন রকম হয়ে থাকে। একটা হচ্ছে সিরিজ সার্কিট আর একটা হচ্ছে সমান্তরাল সার্কিট বা সমান্তরাল বর্তনী। একটা সিরিজ বর্তনীতে আমরা প্রয়োগ করতে পারি, আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনীতে আমরা প্রয়োগ করতে পারি। তোমরা এই জায়গাটাতে বইয়ের চিত্রগুলো একটু দেখো। সিরিজ সার্কিটে একটি বাল্ব অনেক উজ্জ্বলভাবে জ্বলবে, কিন্তু দুটি বা তিনটি বাল্ব লাগানো হলে বিদ্যুৎ প্রবাহ আনুপাতিকভাবে কমে যাবে, বাল্বগুলো অনুকূলভাবে জ্বলবে। অর্থাৎ সিরিজ বর্তনীতে তুমি একটি ব্যাটারি দিয়ে একটা বাল্ব খুব সুন্দরভাবে জ্বলবে, কিন্তু ওই একটি বর্তনীতেই যদি আরো একটি বাল্ব বা আরো দুটি বাল্ব যদি সংযুক্ত করো তাহলে সেখানে বাল্বগুলো আনুপাতিকভাবে, অর্থাৎ বর্তনীতে যে পরিমাণ বিদ্যুৎ শক্তিটা আছে সেটা তিনটা বাল্বের মধ্যে বা দুটি বাল্বের মধ্যে ভাগ হয়ে যাবে। এতে করে প্রত্যেকটা বাল্ব সমানভাবে বিদ্যুৎ প্রবাহ পেয়ে একটু কমভাবে জ্বলবে। আর সমান্তরাল সার্কিটে আমরা যতগুলো বাল্ব লাগাই না কেন সবগুলো দুই প্রান্তই ব্যাটারি সেল থেকে সমানভাবে বিভব পার্থক্য প্রয়োগ করা হয় বলে
সবগুলো বাল্বই সমানভাবে জ্বলে। সিরিজ বর্তনীতে প্রত্যেকটি বাল্ব সমানভাবে বিভব পার্থক্য পায় বলে সমান পরিমাণ বিদ্যুৎ প্রবাহ তাদের মধ্যে প্রবাহিত হয় এবং কি সবগুলো বাল্বই উজ্জ্বলভাবে জ্বলতে থাকে। এই সার্কিট ইচ্ছে করলে প্রত্যেকটা বাল্বের জন্য আলাদা সুইচ লাগিয়ে প্রত্যেকটিকে আলাদাভাবে জ্বালানো এবং নেভানো সম্ভব হয়, কিন্তু সিরিজ সার্কিটে সেই সুযোগটি নেই। সিরিজ সার্কিটে তুমি শুধুমাত্র একটি সুইচ ব্যবহার করে অনেকগুলো বাল্ব একসাথে জ্বালাতে বা নেভাতে পারবে। সিরিজ সার্কিটের বেলায় একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার অন্য বাল্বগুলো জ্বলবে না। কিন্তু আমাদের সমান্তরাল বর্তনীটা ব্যবহার করি, এটা আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা হয়। প্রত্যেকটি লাইট ফ্যানের জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করা হয়, যাতে আমরা একটি নষ্ট হলেও অন্যটির কোনো ক্ষতি হয় না। ব্যাটারি সেলের বিভব পার্থক্য সবসময় সমান থাকে বলে এগুলোকে ডিসি সাপ্লাই বলা হয়। আমাদের বাসায় যে বৈদ্যুতিক সাপ্লাই দেওয়া হয় সেগুলো প্রতি সেকেন্ডে 50 বার ধনাত্মক থেকে ঋণাত্মক বিভবে পরিবর্তিত হয় বলে এগুলোকে এসি বলা হয়। একটি ব্যাটারি সেলে সাধারণ বিভব পার্থক্য থাকে মাত্র 1.5 ভোল্ট। সেই তুলনায় আমাদের বাসার বিদ্যুৎ সাপ্লাই 220 ভোল্ট। এখানে উল্লেখ্য বিদ্যুৎ প্রবাহ 50 ভোল্ট থেকে বেশি হলে আমরা সেটি অনুভব করতে পারি এবং 220 ভোল্টের থেকে অনেক বড় ইলেকট্রিক শক খাওয়া সম্ভব এবং এই ইলেকট্রিক শকের কারণে শরীরের ভেতর দিয়ে যথেষ্ট বিদ্যুৎ প্রবাহ হলে মানুষের মৃত্যুও হতে পারে। এবার আসো আমরা বাড়িতেই তড়িৎ বর্তনীর নকশা বা হাউস ওয়ারিং। আমাদের প্রায় সবার বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে। তোমরা কি জানো এই সংযোগ দেওয়ার পূর্বে বিদ্যুৎ সরবরাহ বা বিতরণের জন্য একটি নকশা অঙ্কন করা হয়। তোমাদের বইতে সেম একটা নকশা অঙ্কন করা আছে, তোমরা বইয়ে সেই নকশা চিত্রটা একটু দেখো। এখানে যে হাউস ওয়ারিং এর একটা চিত্র দেওয়া আছে তোমাদের বইতে। এতে মেইন লাইনকে কিভাবে সংযোগ করে অন্যান্য উপাদান যেমন ফিউজ বা সার্কিট ব্রেকার, মেইন সুইচ, প্লাগ, সকেট, ডিস্ট্রিবিউশন বক্স এবং প্রয়োজনীয় বাতি বা পাখার সংযোগ দেওয়া হচ্ছে সেই চিত্রটাতে দেওয়া আছে। এই চিত্রটা একটু ভালো করে দেখবে। বাসায় বিদ্যুৎ সরবরাহের প্রধান দুটি তার, একটা হচ্ছে জীবন্ত তার, সাধারণত এটা লাল রঙের, আর অন্যটি নিরপেক্ষ তার, এটা হচ্ছে কালো রঙের। জীবন্ত তারে বিদ্যুৎ ভোল্টেজ 220 ভোল্ট থাকে, নিরপেক্ষ তারে কোনো বিদ্যুৎ ভোল্টেজ থাকে না। এটিকে মাটির সাথে সংযোগ করে দেওয়া হয়। এটি সার্কিট পূর্ণ করে বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করে থাকে। মেইন তারটি ফিউজ বা সার্কিট ব্রেকার হয়ে মিটারে যায়। এর মাধ্যমে বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে তা মিটারে লিপিবদ্ধ হয়। মিটার হতে তার দুটি মেইন সুইচে যায়। এই সুইচের সাহায্যে বাড়ির ভিতরে বিদ্যুৎ প্রবাহ প্রয়োজন হলে পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়। এগুলো মেইন সুইচ, মিটার, তার এগুলো সম্পর্কে সবাই মোটামুটি পরিচিত, আমরা সবাই জানি, কিন্তু কিভাবে তার মধ্যে বিদ্যুৎ প্রবাহটা আসে, কিভাবে ব্যবহৃত হয় সেই সম্পর্কে আমরা তেমন একটা অবগত নয়। সেটাই মূলত আমরা এই অধ্যায় নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি। মেইন সুইচ থেকে তার দুটি ডিস্ট্রিবিউশন বক্সে যায়। সেখানে তার দুটি ফিউজ বিভিন্ন শাখা লাইনে বিভক্ত হয়ে যায়। প্রত্যেক শাখা লাইনের জন্য পৃথক পৃথক ফিউজ বা সার্কিট ব্রেকার থাকে। ছবিতে লাইটের জন্য 5 অ্যাম্পিয়ার, ফ্যানের জন্য 10 অ্যাম্পিয়ার, হিটারের জন্য 15 অ্যাম্পিয়ার এবং প্লাগ সকেটের জন্য 30 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার দেখানো হয়েছে। এদের প্রত্যেকটি জীবন্ত তার সংযোগ রয়েছে। এমনকি জীবন্ত তারের যদি সংযোগ না থাকে তাহলে তোমার বর্তনীর কোনো যন্ত্রপাতি চলবে না। এবং প্রত্যেকটি বাতি শাখার জন্য আলাদা আলাদা সুইচ দেওয়া থাকে। বাড়িতে বৈদ্যুতিক ওয়ারিং দেওয়ার সময় বাতি বা পাওয়ারের সুইচের যাবতীয় ফিউজ যেন জীবন্ত তারের সাথে সংযোগ দেওয়া হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। তাছাড়া সমস্ত তার পিভিসি বা যে কোনো অপরিবাহী পদার্থ দ্বারা মোড়ানো হতে হবে। যেমন আমরা যদি কোনো একটা তার নিই, তার উপরে একটা কালো বা লাল রঙের একটা প্লাস্টিকের আবরণ দিয়ে মোড়ানো থাকে, যাতে ওই তারটি যদি কোনোভাবে হাতে লেগে যায় আমরা যাতে বিদ্যুতের সংস্পর্শে না আসি সেই জন্য ওই প্লাস্টিকের প্রলেপটা দেওয়া থাকে।
বর্তমানে ওয়ারিং কেবলকে সাধারণত দেয়ালের রাস্টারের ভিতর দিয়ে টানা হয়। তাছাড়া সব ধরনের যন্ত্রপাতির জন্য ফিউজ সংযোগ নিশ্চিত করতে হবে। বিভিন্ন ধরনের যন্ত্রপাতির জন্য উপযোগী ফিউজ ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া প্রয়োজনীয় লোড নিতে পারে সে ধরনের কেবল ব্যবস্থা করতে হবে। তা না হলে বিদ্যুৎ প্রবাহের সময় তার উত্তপ্ত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা বাড়িতে যে সকল যন্ত্রপাতিগুলো ব্যবহার করি তা বিভিন্ন জিনিস বিভিন্ন হারে বিদ্যুৎটা ব্যবহার করে। যেমন লাইটে 5 অ্যাম্পিয়ার, ফ্যানে 10 অ্যাম্পিয়ার, ইস্ত্রিতে বা আয়রনে 15 অ্যাম্পিয়ার, আস্তে আস্তে ফ্রিজে আরেকটু অ্যাম্পিয়ারটা বাড়তে থাকে। প্রত্যেকটি যন্ত্রপাতির জন্য আলাদা সার্কিট ব্রেকার থাকতে হবে এবং কি যে তারের মাধ্যমে বিদ্যুৎটা প্রবাহিত হবে সেই কেবলটা অবশ্যই ভালো এবং গুণগত মানসম্পন্ন হতে হবে, না হলে বিদ্যুৎ প্রবাহের সময় তারটি উত্তপ্ত হয়ে দুর্ঘটনার সম্মুখীন হওয়া যায়। এবার আসি আমরা তড়িৎ বিশ্লেষণ। কোনো দ্রবণের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক অথবা ঋণাত্মক আয়নে বিভক্ত করা যায়, সেই বিভক্ত করার পদ্ধতিটাই মূলত হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি দ্রবণে আমরা বিদ্যুৎ প্রবাহিত করব, আর সেই বিদ্যুৎ প্রবাহিতের মাধ্যমে দ্রবণটি একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক এই দুটি অংশে বিভক্ত হবে। তড়িৎ প্রবাহ করে দ্রবণের যে দ্রবটিকে দুই ভাগে বিভক্ত করা হয় বা বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎ দ্রব বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। অর্থাৎ যে দ্রবণটাকে আমরা দুই ভাগে বিভক্ত করব, একটা ধনাত্মক আয়ন একটা ঋণাত্মক আয়ন, সেই দ্রবণটাকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। আমরা আগে দেখেছি যে পরিবাহকের দুই পাশে ব্যাটারির সেল দিয়ে বিভব পার্থক্য তৈরি করলে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, সেটাকে আমরা বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ বলি। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের ভেতর দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত করা হবে, তড়িৎ বিশ্লেষণের বা ইলেকট্রোলাইসিসের সময় তড়িৎ দ্রবটি ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিভক্ত এবং ঋণাত্মক আয়নের প্রবাহ দিয়ে বিদ্যুৎ প্রবাহ করা হয়। সকল অ্যাসিড, ক্ষার, কয়েকটি নিরপেক্ষ লবণ, অ্যাসিড মেশানো পানি ইত্যাদি তড়িৎ দ্রব বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমরা যে দ্রবণগুলো তড়িৎ বিশ্লেষণ করে থাকি তার সকলেই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য নয়। এর মধ্যে কিছু বিশেষ করে অ্যাসিড, ক্ষার এবং অ্যাসিড মিশ্রিত দ্রবণগুলো তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়। যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কপার সালফেট, সিলভার নাইট্রেট ইত্যাদি। এই দ্রবণগুলো বা এই সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানি যখন আমরা তড়িৎ বিশ্লেষণের পাত্রে দিব তখন সেটি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একটি ধনাত্মক অংশ আর একটি ঋণাত্মক অংশ। আমরা জানি স্বাভাবিক অবস্থায় পরমাণু বা অণুতে ইলেকট্রনের সংখ্যা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যার সমান হয়ে থাকে। অর্থাৎ একটা মৌলের পরমাণুতে তার কেন্দ্রে যে সংখ্যক প্রোটন থাকে তার কেন্দ্রের বাইরে কতগুলো কক্ষপথে ঠিক একই সংখ্যক ইলেকট্রন থাকে। এটি তার নিরপেক্ষ অবস্থা। যখন একটি পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকবে তখন পরমাণুটি আধান নিরপেক্ষ থাকবে, তাতে কোনো আয়নিত অবস্থা থাকবে না। কোনো পরমাণু বা যৌগমূলককে যদি স্বাভাবিক সংখ্যার চেয়ে অতিরিক্ত ইলেকট্রন দেওয়া হয় বা তার থেকে ইলেকট্রন নেওয়া হয়, যদি ইলেকট্রন দেওয়া হয় তাকে সেটা ঋণাত্মক আয়নে আয়নিত হবে, আর যদি ইলেকট্রন নিয়ে নেওয়া হয় তাহলে সে ধনাত্মক আয়নে আয়নিত হবে। তখন সে আর নিরপেক্ষ অবস্থায় থাকবে না। আমরা পরবর্তী ক্লাসে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে এবং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় তা সম্পর্কে আগামী ক্লাসে আলোচনা করব।